সাংবিধানিক আইনের সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। সাংবিধানিক আইনের উপর আমার ধারাবাহিক লেকচারের যে সিরিজটি চলছে তার একটি নতুন শাখায়। তোমরা সম্ভবত অনেকেই জানো যে আমি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের সংবিধানের উপর একটি পাঠ্য বই লিখছি এবং ওই বইটি লেখার প্রক্রিয়ায় আমি প্রত্যেকটি চ্যাপ্টার শেষ হওয়ার পর একটি একটি করে অধ্যায়ের উপর একটি লেকচার রেকর্ড করে সেটি আপলোড করছি। এই মুহূর্তে আসলে আমি যেটি শুরু করছি সেটি হচ্ছে স্বয়ং বাংলাদেশের সংবিধান। তোমরা প্রায় সবাই জানো যে বাংলাদেশের সংবিধানের উপর আমার একটি বই, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এটি মোটামুটি আম পড়ানো হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। বইটির আসলে নতুন একটি সংস্করণের কাজ আমি করে যাচ্ছি এখন। সুতরাং যেহেতু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের সংবিধানের উপর লেকচার দিয়েই যাচ্ছি, আমি সিদ্ধান্ত নিলাম যে না, বাংলাদেশের সংবিধানের উপর আমার বইটিতেও একটি একটি করে অধ্যায়ের উপর সম্ভবত একটি দুটি করে লেকচার হতে পারে, এবং সেটি যদি ইন্টারনেটে সহজলভ্য হয় তাহলে শিক্ষার্থীরা যারা বইটি ফলো করেন তাদের জন্য এটি একটি বিশেষ সুবিধার জায়গা হয়ে যাবে। সুতরাং সে ভাবনা থেকেই আমি মূলত আজ হতে বাংলাদেশের সংবিধানের উপরও ধারাবাহিকটি শুরু করছি। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের সংবিধানের উপর যখন লেকচারগুলো দিচ্ছি আমি, তখন কিন্তু আমি শুরুতে এরকম সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে কোথাও শুরু করিনি। এটির কারণ খুব স্পষ্ট। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যখন আমরা সংবিধান পড়ি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা প্রথমে বাংলাদেশের সংবিধান দিয়েই সংবিধানের পাঠটি শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের সংবিধানগুলো আসে আরো পরে। সুতরাং বাংলাদেশের সংবিধানের এই আলোচনাটিতেই আমার মনে হয় শুরুতে সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে দেওয়া দরকার। সে বিবেচনায় আমি আজ আমার বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে কথা বলবো সবার সাথে। হুম? শুরু করা যাক। যেহেতু সংবিধানটি রাষ্ট্রের জন্য প্রযোজ্য, সুতরাং আমরা রাষ্ট্রের সংজ্ঞা থেকেই শুরু করি। মানে রাষ্ট্র বলতে কি বুঝি? হ্যাঁ, আমরা জানি রাষ্ট্র এটা একটা মানুষের সমষ্টি, একটি সমাজ, একটি রাজনৈতিক সম্প্রদায়, যেখানে মানুষ একটা নির্দিষ্ট এলাকার ভিতরে গোত্রবদ্ধ হয়ে বসবাস করে এবং সেই এলাকাটি, যেটাকে আমরা টেরিটরি বলছি, স্টেট টেরিটরি, এর ভিতরে একটি সুপ্রতিষ্ঠিত সরকার ব্যবস্থার ভিতর দিয়ে, একটি আইনি কাঠামোর ভিতর দিয়ে ওই রাজনৈতিক সমাজটি পরিচালিত হয়, সেটিকেই রাষ্ট্র বলছি। তো রাষ্ট্রের আমরা জানি, আমরা আমরা ক্লাস 9-10 এর বইয়ে থেকে সে পড়ে আসছি সবসময়, রাষ্ট্রের 4 টি উপাদান। যে রাষ্ট্রের একটি ভূখণ্ড লাগে, টেরিটরি, রাষ্ট্রের জনগণ লাগে, এবং মোস্ট ইম্পোর্টেন্টলি রাষ্ট্রের একটা সরকার লাগে, এবং ওই সরকারের আবার একটি সার্বভৌমত্ব বা স্বাধীনতা থাকতে হয়, অন্যথায় সেটি রাষ্ট্র হয় না। হ্যাঁ? সুতরাং এটি 1933 সালের মন্টেভিডিও কনভেনশন অন রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টেটস, এটার আর্টিকেল 1 এও কথাগুলো এভাবেই আছে যে একটা পার্মানেন্ট জনগণ, ডিফাইন্ড টেরিটরি, গভর্নমেন্ট এবং ক্যাপাসিটি টু এন্টার ইনটু রিলেশন উইথ আদার স্টেটস। মূলত ক্যাপাসিটি টু এন্টার ইনটু রিলেশন উইথ আদার স্টেটস কথাটার মাধ্যমেই সোভরেনিটি বা সার্বভৌমত্বকে বোঝানো হচ্ছে। হুম? সুতরাং সরকার কি? আমরা আমরা মনে হয় জনগণ কি এবং রাষ্ট্রের সীমা কি সেটা আমরা জানি। হ্যাঁ, ভৌগোলিক সীমারেখাটা। সেগুলো ফিজিক্যাল এলিমেন্ট। কিন্তু সরকার এবং সার্বভৌমত্ব এগুলো মেন্টাল এলিমেন্ট, মানসিক জিনিস, অনুধাবন করার বিষয়। আমরা 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 সরকার কি দেখি, কিছু মানুষ বিভিন্ন পদে আছে, কিন্তু সরকারটা কি এটি একটি ধারণা। সার্বভৌমত্ব কি এটি একটি ধারণা। তাই না? সুতরাং সরকারের ডেফিনিশন যদি আমরা দিতে যাই, আমাদের এখানে বলতে হয় যে এটা সরকার হচ্ছে একটি অথরিটি, একটা কর্তৃত্ব, যেটি ওই যে হবসের ভাষায় যদি বলি, আমার বইয়ে আমি ওটা ওভাবে লিখেছি, উইদাউট কমন পাওয়ার ওভার দ্যাম ম্যান ইজ সলিটারি, পুয়ার, ব্রুটিশ, শর্ট অ্যান্ড সিভিলাইজেশন ইজ আনঅ্যাটেইনেবল। সুতরাং সরকার ছাড়া আমরা রাষ্ট্র কল্পনা করতে পারি না। যে অনেকগুলো মানুষের সমষ্টি আর রাষ্ট্রে, এলাকার সমষ্টিতে যদি রাষ্ট্র হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রে ক্যাওস হবে, বিশৃঙ্খলা হবে, হানাহানি হবে, মারামারি হবে, সুশাসন বা নিয়ন্ত্রণহীন হবে। নিয়ন্ত্রণের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটিই সরকার। হ্যাঁ? এটাকে কোনো হবসের মতো রাজনীতিবিদ বলেন যে কমন পাওয়ার ওভার দ্য পিপল। আর কেউ বলছেন যে ওয়ান পাওয়ার ওভার দ্য পিপল। হোয়াট এভার ইট ইজ।
এটি একটি নিয়ন্ত্রণকারী কর্তৃত্ব। যে কর্তৃত্বটি জনগণের ভেতর থেকে, সমাজের ভেতর থেকে কিছু মানুষকেই আমরা দায়িত্ব দিয়ে সরকারটি গঠন করি। সরকারটি কিছু প্রতিষ্ঠান এবং কিছু মানুষের সমন্বয়ে চলে থাকে। সুতরাং ৩ টি প্রতিষ্ঠানের কথা আমরা সরকারের বেলায় সবসময় বলে থাকি যে সরকার গঠিত হয় সাধারণভাবে। এটা ওই যে সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্সেস, ওখানে এই জিনিসগুলো আসে। যে আইনসভা থাকে, লেজিসলেচার, হ্যাঁ? যারা আইন প্রণয়ন করে রাষ্ট্রের জন্য, রাষ্ট্র পরিচালনার নীতিটা ঠিক করে। এক্সিকিউটিভ, যাদেরকে আমরা আবার আক্ষরিক অর্থে সরকার বলি। এটি হচ্ছে নির্বাহী বিভাগ, যারা আইনটা প্রয়োগ করে, শৃঙ্খলাটা রক্ষা করে, পুলিশিং করে রাষ্ট্রের ডিফেন্সটা নিশ্চিত করে এবং রাষ্ট্রের রিসোর্স ডিস্ট্রিবিউশনটা নিশ্চিত করে। হ্যাঁ? আরেকটা হচ্ছে, সেটি হচ্ছে জুডিশিয়ারি, সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ হচ্ছে জনগণে বিরোধ আসতে পারে। ব্যক্তিস্বার্থ বা সম্পত্তিগত বা অধিকারগত বিরোধ, সেটি নিষ্পত্তি করবে। আবার জনগণের সরকারে, হ্যাঁ? জনগণের সরকারে বিরোধ আসতে পারে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সাথে, অথবা লেজিসলেটিভ ব্রাঞ্চ একটা আইন করলো, জনগণের কেউ মনে করলো এটা অসাংবিধানিক। তাহলে লেজিসলেটিভ ব্রাঞ্চের সাথে এক্সিকিউটিভ ব্রাঞ্চের ঝামেলা লাগতে পারে। সুতরাং ইন্টার ব্রাঞ্চ অথবা পিপল স্টেট, যেদিক থেকেই বলি না কেন, আইনের আওতায় বিরোধ নিষ্পত্তি এবং আইনটাকে প্রয়োগ করা। আইনটা যে ইট ইজ ইফেক্টিভলি, দ্য ল মেড বাই দ্য লেজিসলেচার ইজ ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেড থ্রু দ্য জুডিশিয়ারি, ফিজিক্যালি ইমপ্লিমেন্টেড অর এনফোর্সড বাই দ্য পুলিশ অ্যান্ড স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। সুতরাং সরকার বলতে আসলে সাংবিধানিক আইনের ভাষায় আমরা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা ৩ টাকেই বুঝতে পারি। যদিও বা এটা নিয়ে বাংলাদেশে একটু বিতর্ক হয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানে ওই যে একটা বিখ্যাত মামলা আছে মাজদার হোসেন ভার্সাস সেক্রেটারি অফ ফিনান্স। হ্যাঁ? এটাও এই আমাদের নিম্ন আদালতের পৃথকীকরণ সংক্রান্ত মামলা। এই মামলায় আর্গুমেন্ট করা হয়েছিল যে যারা নিম্ন আদালতের বিচারকরা যারা নির্বাহী বিভাগ থেকে আলাদা হতে চাচ্ছিলেন সরকারের কর্তৃত্ব থেকে, তারা বলছিলেন যে সার্ভিস অফ দ্য রিপাবলিক, যে জাজেসরা যে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত বলে সংবিধানে একটা সংজ্ঞা আছে, সেই রিপাবলিক কথাটার ভিতরে আসলে রিপাবলিক মানে গভর্নমেন্ট না। গভর্নমেন্ট বলতে আসলে তারা ওই লিমিটেড সেন্সে এক্সিকিউটিভ ব্রাঞ্চ না, নির্বাহী বিভাগ না। তারা এই ব্যাখ্যাটা দিয়েছেন। তো এটা যখন দিলেন, কারণ তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা সরকার থেকে পৃথক হয়ে বিচার বিভাগ স্বাধীন করতে চাচ্ছেন। সুতরাং তাদের বলা দরকার ছিল সার্ভিস অফ দ্য রিপাবলিক মানে সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট না, গভর্নমেন্ট না। কিন্তু এই কথাটা আসলে আমাদের বিচার বিভাগ সেক্ষেত্রে মানেনি। তারা বলছেন যে না, গভর্নমেন্টকে এত ছোট অর্থে শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চ মনে করার দরকার নেই। আসলে গভর্নমেন্ট বলতে আমরা লেজিসলেটিভ ব্রাঞ্চ, জুডিশিয়াল ব্রাঞ্চ এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ ৩ টাকেই বোঝাবো। সুতরাং জাজেসরা, নিম্ন আদালতের বিচারকরা, তারা সার্ভিস অফ দ্য রিপাবলিকেই আছেন, তারা সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশেই আছেন, কিন্তু তারা নির্বাহী বিভাগের আওতাধীন থাকবেন না, তারা স্বাধীন হবেন। সুতরাং এখানে এই ডেফিনিশনটার মাধ্যমে আসলে এটা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আর্গুমেন্ট করেছিলেন যে বাংলাদেশে যত অফিসার, সে জুডিশিয়াল হোক, সিভিল হোক, মিলিটারি হোক বা পার্লামেন্টারি হোক, সবাই আসলে সার্ভিস অফ দ্য রিপাবলিক ইন রেসপেক্ট অফ দ্য গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্টকে ৩ টা অঙ্গ হিসেবেই দেখতে হবে। শুধু নির্বাহী বিভাগ যেটা মন্ত্রী পরিষদের দ্বারা পরিচালিত সেটা না। হ্যাঁ? লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি ৩ টা মিলেই গভর্নমেন্ট বৃহত্তর অর্থে। দ্যাটস হোয়াই কেউ বলেন যে গভর্নমেন্ট আসলে মিনস ইজ সিনোনিমাস উইথ রিপাবলিক। গভর্নমেন্ট বলতে রিপাবলিক বা রাষ্ট্রকেই বোঝাচ্ছে এক সেন্সে। হ্যাঁ? যাই হোক, এটা একটা বড় ডেফিনিশন, কিন্তু এটাও বলেছে ওই মামলায়, একই মামলায় আমাদের আদালত বলেছে যে নিম্ন আদালতের বিচারকরা সার্ভিস অফ দ্য রিপাবলিক হলেও, সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট হলেও এই গভর্নমেন্ট কিন্তু এক্সিকিউটিভ গভর্নমেন্ট না। সুতরাং বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করতে হবে। এটা সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই গভর্নমেন্টের ডেফিনিশনটা তারা বড় করে বলেছে এখানে। এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি ৩ টাই গভর্নমেন্ট। অর্থাৎ দ্য রিপাবলিক ইটসেলফ ইজ গভর্নমেন্ট। ওভাবে অর্থায়নটা করা হয়েছে। হুম? আরো বিস্তারিত পড়ার জন্য তো বইটা তো আছেই। আর সোভরেইনটির কথা কি বলবো? বেসিক্যালি সবাই জানি যে সার্বভৌমত্ব যদি না থাকে, স্বাধীনতা যদি না থাকে, তাহলে সরকার সে তো অধীনস্থ থাকবে বহিঃশক্তির। তখন তো আর আমি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবো না। দ্যাটস হোয়াই একটা আইল্যান্ড অফ পালমাস নামের একটা বিখ্যাত আন্তর্জাতিক আইনের মামলা আছে, ওদিকে যাওয়ার সুযোগ নেই। আমি শুধু ডেফিনিশনটা বলতে পারি যে সেখানে বলা আছে যে যখন রাষ্ট্রে সম্পর্ক নির্ধারণের প্রশ্ন আসে, তখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের co-equal বা সমান কিনা সেটা নির্ধারিত হবে ইন্ডিপেন্ডেন্স আছে কিনা। সুতরাং আমার যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমি আন্তর্জাতিক পরিসরে আরেকটি রাষ্ট্রের সাথে আমি কি করতে পারবো না, চুক্তি বা দেন দরবারের সম্পর্কে কেমনে যাব, কারণ আমার তো ইকুয়াল পার্টনার হতে হবে। প্লাস আমি আমার টেরিটরি বা আমার সীমার ভিতরে অন্য রাষ্ট্রকে প্রতিহত করে নিজের একক কর্তৃত্ব এবং নিজের এক্সক্লুসিভ ল মেকিং পাওয়ার এবং ল এনফোর্সমেন্ট পাওয়ার এবং লিগ্যাল সিস্টেম ডিফাইন করার পাওয়ার,
রাষ্ট্রের চরিত্র ডিফাইন করার পাওয়ার, এটা এক্সক্লুসিভলি আমার থাকলে তখনই আমি সোভরেন স্টেট হতে পারবো, তাই না? তাহলে এটা বলছে, এটা এটা হচ্ছে ইট ইজ এ রাইট টু এক্সারসাইজ দেয়ার ইন টু দ্য এক্সক্লুশন অফ এনি আদার স্টেট। আমি আমার আমার টেরিটরির ভিতরে অন্য যে কোনো রাষ্ট্রের কর্তৃত্বকে অবজ্ঞা করে আমি আমার স্বাধীনতার চর্চায় আমি আমার জন্য আমার প্রযোজ্য আইন, আমার প্রযোজ্য বিধি ইত্যাদি নির্ধারণ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে রাষ্ট্রের একটা ডেফিনিশন মোটামুটি দাঁড় করালাম। সরকার বলতে রাষ্ট্র বোঝাই, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তিনটাই বোঝাই, সেটা বোঝালাম। এবং এবার যাচ্ছি সংবিধানটা কি, ডিফাইনিং কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। সংবিধানটা কি? সোজা কথা, আমরা সবাই বলি যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড, আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। সেখানে বলা আছে সেটা যে all powers of the republic belong to the people and their exercise on behalf of the people shall be effected by and only under the authority of this constitution। এবং আর্টিকেল 7(2) তে বলছে this constitution is as the solemn expression of the will of the people, the supreme law of the republic, and if any other law is inconsistent with this constitution, that other law shall to the extent of inconsistency be void। সুতরাং পরিষ্কার, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট বা ধারণাগতভাবে সাংবিধানিক আইন, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটার একটা বস্তুগত কংক্রিট একটা সেন্সও আছে, সেটা হচ্ছে সংবিধান কি, ওই যে আমরা যারা লিখিত সংবিধান আমাদের আছে, অনেক দেশে নেই, সেখানে আমরা একটা বই দেখিয়ে বলি যে এটাই সংবিধান, এই যে ছাপানো মুখ করে, দ্যাট মিনস দ্যাট ডকুমেন্ট ইটসেলফ, হ্যাঁ, এটা একটা কংক্রিট সেন্সে এটাকেও সংবিধান বলতে পারি। হ্যাঁ, তো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। এটা আবার কি জিনিস, এটা একটু পার্থক্য করা দরকার। এই যে কিছুক্ষণ আগে যখন বললাম কংক্রিট সেন্সে দলিলটা, যে বইটা, যে ছাপানো বইটা, ওটাই সংবিধান, ওটা একটা জিনিস। আরেকটা বলছি একটা ধারণার বিষয়, যে এটা সর্বোচ্চ আইন রাষ্ট্রের, হ্যাঁ, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের আইন, বিচার বিভাগ গঠনের আইন, নির্বাহী বিভাগ গঠনের আইন, আইনসভা গঠনের আইন, এই তিনটা বিভাগের ভিতরে সম্পর্ক নির্ধারণের আইন, হ্যাঁ, মানবাধিকার নিশ্চিত করার আইন, হ্যাঁ, তারপরে ওই প্রশাসন গঠনের আইন, সামরিক বাহিনী গঠনের আইন, পুলিশ প্রশাসন গঠনের আইন, এবং রাষ্ট্রের ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপ বা ক্ষমতায়নের প্রশ্নের আইন, এগুলো সব ধারণা। আর বস্তুগতভাবে সংবিধান একটা কাগজের দলিল, যেটা ছাপানো একটা বইয়ে বা কাগজের পাতায় ছাপানো কাগজ দলিল, বই। তাহলে এখানে আমরা ওই দিক থেকে যদি চিন্তা করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশনাল লস? হ্যাঁ, কনস্টিটিউশন একটা ম্যাটেরিয়াল বিষয় হতে পারে, কনস্টিটিউশনাল ল একটা অ্যাবস্ট্রাক্ট বা ধারণার বিষয় হতে পারে। যে আমরা যখন বলি এটা 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 বিধান, বিধান সংবিধানের, হ্যাঁ, রুল, ফিজিক্যাল অ্যাসপেক্ট। কিন্তু এটার আবার অনেক অনেক এই ধারণার ভিতরে আবার আরেকটা কনসেপ্ট আছে, যেগুলো হয়তো লেখা নেই, লেখা আছেও হয়তোবা, কিন্তু ঠিক আইন হিসাবে, আইনের বিধান হিসাবে বুঝতে পারছি না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের সংবিধানের প্রেমবল বা প্রস্তাবনাটা যদি দেখি, সেখানে লেখা আছে আমরা বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি 1971 সালের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। তাহলে এগুলো কি? এগুলো তো ইতিহাস, এগুলো আদর্শ, এগুলো চেতনা, এগুলো প্রিন্সিপাল, নীতিমালা। ঠিক ল, জানি না ল কিনা আসলে, এগুলো সাইকোলজিক্যাল জিনিস। এখান থেকে এগুলোর অনুসরণে আইন হতে পারে, এগুলো বাস্তবায়নের জন্য নির্দিষ্ট বিধান বা আইনের রুলস হতে পারে, যেটা রুল বা বিধান, যেমন যেমন ধরো বললাম, যেমন ধরা যাক বললাম রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন, এটা একটা রুল, এটা একটা বিধান, এটা কনস্টিটিউশনাল ল। আবার যদি বলি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার চেতনাটি মাথায় রাখবেন, তাহলে এটা হলো স্পিরিট। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেবেন, তাহলে কি হলো, কার সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিতে হবে সেটা কনস্টিটিউশনাল ল। কিন্তু এই যে প্রধান বিচারপতির সাথে পরামর্শের একটা বিধান লাগিয়ে দেওয়া হলো, সেটা কেন দেওয়া হলো? ধরা হয়েছে যে প্রধান বিচারপতির সাথে পরামর্শের বিধান থাকলে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী বা রাজনৈতিক সরকার পুরোপুরি হস্তক্ষেপ করতে পারবে না একচেটিয়া। অর্থাৎ এটা বিচার বিভাগের রক্ষা কবচ একটা স্বাধীনতার।
তাহলে ওটা সংবিধানের চেতনা, স্পিরিট। সুতরাং কনস্টিটিউশন একটা কাগজে দলিল, কংক্রিট সেন্সে। অ্যাবস্ট্রাক্ট সেন্সে কনস্টিটিউশন হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড। আবার লিগ্যাল সেন্সে কনস্টিটিউশন কিছু কালেকশন অফ রুলস। আর ফিলোসফিক্যাল বা সাইকোলজিক্যাল সেন্সে কনস্টিটিউশন ইনভলভস সাম প্রিন্সিপালস which must be respected and protected, and constitution tries to protect those. সুতরাং আমি আমার বইয়ে এই জন্য এই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ল এর ভিতরে একটু পার্থক্য করেছি। হ্যাঁ, কনস্টিটিউশন আছে একটা সেন্স, একটা একটা কংক্রিট সেন্স, একটা ডকুমেন্টকে বা একটা কালেকশন অফ রুলসকে হয়তো বলতে পারি, কিন্তু কনস্টিটিউশনের ভিতর শুধু রুল থাকে না, স্পিরিটও থাকে। দ্যাটস ওয়াই কনস্টিটিউশনাল ল এটা হয়তো রুলের বিধান হতে পারে, কিন্তু কনস্টিটিউশন ইজ মোর দেন কনস্টিটিউশনাল ল। এই জিনিসটা বলার জন্য এতক্ষণ ধরে বললাম। এবং এই জন্য সম্ভবত আমি বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রণেতা, ওনার একটা উদ্ধৃতি আছে খুব রিলিভেন্টলি এই জিনিসটাকে এক্সপ্লেইন করে। উনি বলছেন, কনস্টিটিউশন ইজ নট এ মেয়ার লয়ার্স ডকুমেন্ট। লয়াররা কি করেন? রুলটা খুঁজে আদালতকে গিয়ে বলেন যে মামুন আদালত এটাই রুল, এটা এই অনুসারে বিচারটা এটাই হবে। উনি বলছেন, কনস্টিটিউশন ইজ নট এ মেয়ার লয়ার্স ডকুমেন্ট, ইট ইজ এ ভেহিকল অফ লাইফ, and its spirit is always the spirit of the age। মানে যে সময়কে সংবিধানটি প্রতিনিধিত্ব করে, সেই সময়ের মানুষ এবং সমাজের যে সামগ্রিক চেতনা, সেটাই সেটাই সংবিধান। সুতরাং সংবিধানে বিধানও আছে, চেতনাও আছে। মূল বক্তব্য এটাই। ঠিক আছে, এবার এতক্ষণ ধরে সংবিধানের চেতনার কথা যখন বললাম, তাহলে সামনের দিকে যাই। সাংবিধানিকতাটা কি? সাংবিধানিকতা, কনস্টিটিউশনালিজম, এটা খুব ইম্পর্ট্যান্ট। সম্ভবত এই জিনিসটাই, মানে এটা একটা মেন্টাল এলিমেন্ট। একটা জাতি একটা সর্বোচ্চ আইন হিসাবে একটা জাতি একটা দলিল বা একটা সংবিধান গ্রহণ করলো, কিন্তু দেখা যাচ্ছে ওই সংবিধানটা ওই জাতিকে স্থিতিশীলতা দিতে পারছে না, সুশাসন দিতে পারছে না, হ্যাঁ, অধিকার জনগণকে দিতে পারছে না, অপশাসনে ভরে গেছে। কারণটা কি? এত ভালো সংবিধান, লিখিত সংবিধান, সংশোধন করা সংবিধান, হ্যাঁ, কাগজে কলমে আছে, সংবিধানের স্পিরিটও আছে। আগের সেকশনটা থেকে যদি ধরি, কনস্টিটিউশনের রুলও আছে এবং আর্টিকেল 7 আছে যে হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড, বাট স্টিল মানুষের অধিকার নেই, সুশাসন নেই, জবাবদিহিতা নেই, গণতন্ত্র নেই। এমন কেন হবে? এটার কারণ হচ্ছে, আমরা যে সংবিধানের আর্টিকেল 7 কে বলেছি হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড, সেটাকে আমি কাগজে লিখে বলেছি না এটাকে চেতনায় কাজে কর্মে ধারণ করেছি জাতি হিসেবে, সেটি হচ্ছে সাংবিধানিকতা। হ্যাঁ, এটাকে এটাকে যদি আমরা ব্রিটিশ পার্সপেক্টিভ থেকে বলি, ওই যে ব্রিটেনের কমন ল, ওদের তো লিখিত সংবিধান নেই। হ্যাঁ, ওদের কমন লতে এটা জাজমেন্ট ল। এখন কমন ল কি? কমন ল হচ্ছে যে জাজরা এক হাজার বছর ধরে, শত শত বছর ধরে মামলা রায় দিয়ে কিছু নীতিমালা প্রতিষ্ঠা করেছেন। তাদের ৩টা ৪টা নীতিমালার কথা আমি খুব সহজে বলতে পারি। তারা বলেন যে লিগ্যালিটি, দ্য কনসেপ্ট অফ লিগ্যালিটি, যে রাষ্ট্রের যেকোনো কাজ, রাষ্ট্রের ক্ষমতাপ্রাপ্ত যেকোনো কর্মচারী কর্মকর্তা যেই হোক, তার যেকোনো কাজ সেটা লিগ্যাল হতে হবে। সেটা তার ইচ্ছে মতো হলে হবে না। সেটা একটা আইনের ফ্রেমওয়ার্কের ভেতর থেকে আইনের সাথে সমন্বয় রেখে তাকে কাজটা করতে হবে। আইনসম্মত হতে হবে। এটা আইন বহির্ভূত হলে, আইনটা কি? ওই লিখিত বিধান যেটা পার্লামেন্ট করেছে। আইন বহির্ভূত হলে সেটাকে বেআইনি এবং সেটাকে অকার্যকর ঘোষণা করতে আদালত দ্বিধা করবে না। জনগণ সেটাকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করবে না। সেটা নিয়ে সমালোচনা হতে এবং যিনি এটা করেছেন তাকে এটার দায় নিয়ে ক্ষমতা থেকে সরিয়ে তাকে এটার জন্য জবাবদিহিতা করতে বাধ্য করতে রাষ্ট্র এবং সমাজের দেরি হবে না। তাহলে ল আছে এবং রিগার্ড ফর লিগ্যালিটিও আছে। তখন আমরা বলছি যে কনস্টিটিউশনালিজম আছে। একই কথা অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এটাও কমন ল এর একটা বেসিক প্রিন্সিপাল যে আপনাকে যখন কোনো পাওয়ার দেওয়া হবে, সেটা আপনি যেকোনো আইনের আওতায় পান বা আপনার পদাধিকার বলে পদের কারণে, কাজের ধরনের কারণে, আপনার সমাজের উপর আপনার প্রভাব প্রতিপত্তির উপর কারণে আপনার পদের আপনি এটা পেয়েছেন। তো আপনি ক্ষমতার যেটা চর্চা করেছেন, সেই চর্চাটা, এভরি পাওয়ার মাস্ট বি অ্যান অ্যাকাউন্টেবল পাওয়ার। আপনি ওটা কিভাবে চর্চা করলেন, কি করলেন, তার উপর আপনাকে জবাবদিহি করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি। সো উইদাউট অ্যাকাউন্টেবিলিটি দেয়ার ইজ নো কনস্টিটিউশনালিজম। আমি একটা এক্সাম্পল দিই। এই যে এই সপ্তাহে স্কটল্যান্ডে, এই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন, ওনাকে কিন্তু উনি কি স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি খুব পপুলার, ওভারহেলমিং মেজরিটি আছে স্কটিশ পার্লামেন্টে। বাট
ওনার বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব সংসদে এসেছে। কারণটা কি? একটা দলিলপত্র প্রকাশিত দলিলে দেখা যাচ্ছে যে গত বছরের মাঝামাঝি সময়েও ওনার সরকার একটা মামলা, একজন সংক্ষুব্ধ ব্যক্তির মামলায় ওনার সরকার এটাকে প্রতিদ্বন্দ্বিতা করবে মামলাটা। তারা দে উইল ফাইট দ্য কেস। তারা বলছে তারা রাইট। তো যেকোনো কেস ফাইট করতে গেলে সরকার এটাকে ডিফেন্ড করবে কিনা সেটা ডিসিশন নিতে গেলে ওনার অ্যাটর্নি জেনারেলদের পরামর্শ ওনার নিতে হয়, এবং অ্যাটর্নি জেনারেল ওনাকে কিছু গোপন দলিলে ওনাদেরকে সরকারকে বলছিল যে এই মামলাটা ফাইট করে লাভ নেই, এটাতে আমাদের আসলে ফল্টটা আমাদের, এটাতে আমরা হারবো। কিন্তু স্টিল এই পরামর্শের পরেও এখন দেখা যাচ্ছে সরকার ইচ্ছে করে অনেকটা স্টাবন একটা কি বলবো, অনেকটা একগুঁয়েমি করে মামলাটা তারা পরিচালনা করে, এবং আরো ৪-৫ মাস পরে গিয়ে সরকার একেবারে হেরে যাওয়ার আগ মুহূর্তে মামলাটা বলে যে ঠিক আছে আমরা এটা মানে ওনার দাবি মেনে নিলাম, মামলাটা নিষ্পত্তি হোক। তাহলে ৬-৭ মাস আগে অ্যাটর্নি জেনারেল যে ওনাকে পরামর্শ দিলেন এটা চালায়েন না মামলাটা, তারপরেও ওনারা চালালেন, সরকার এটা চালালো, এবং এর ৬-৭ মাস পরে সরকার যখন এই মামলা থেকে সরে আসতেছে, ততদিনে কিন্তু সরকারি তহবিলের প্রায় $৫০০ মিলিয়ন পাউন্ড খরচ হয়ে গেছে। এই টাকাটা তো আর প্রধানমন্ত্রী নিজের পকেট থেকে দেয়নি। সরকারের কর্তা ব্যক্তিদের বেতন থেকে এটা দেওয়া হয়নি। এটা জনগণের ট্যাক্সের পয়সা দেওয়া হয়েছে। সুতরাং এই অভিযোগে ওনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ নয়। টাকাটা উনি আত্মসাৎ করেছেন এটা নয়। অভিযোগটা হচ্ছে উনি ক্ষমতাটা চর্চা করার সময় ওনার ক্ষমতার সিদ্ধান্তের কারণে জনগণের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটার হবে জেনেও উনি কিন্তু এটার ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন না। উনি এটা করে ফেলেছেন। দ্যাটস হোয়াই শি মাস্ট বি অ্যাকাউন্টেবল। এই সেন্সটা, সেন্স অফ ডিসেন্সি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এটাই কনস্টিটিউশনালিজম। হ্যাঁ, আপনার আপনার হাতে পাওয়ার আছে, আপনি যা ইচ্ছে তা করবেন তা নয়। প্রত্যেকটি কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আরেকটা কনসেপ্ট যে রেশনালিটি, আপনার কাজটি যৌক্তিক কিনা, প্রপোর্শনেট কিনা, প্রপোর্শনালিটি, এগুলো হচ্ছে কমন ল এর প্রিন্সিপাল বলছি। আমি এখন কমন ল এর প্রিন্সিপাল মানে জাজমেন্ট ল ইংল্যান্ডের, সেগুলোর প্রিন্সিপাল দিয়ে কি বোঝাচ্ছি? মূল কথা হচ্ছে এগুলো নীতি। আইনে যাই থাকুক, আপনি আইন অনুসারে মান করবেন, জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবেন। আপনার কাজ যৌক্তিক হারে সমানুপাতিক হবে, যদ্দূর করা দরকার তদ্দূর বল প্রয়োগ করবেন। আপনার সিদ্ধান্ত অবশ্যই রেশনাল বা যৌক্তিক হবে। সুতরাং এগুলো কোত্থেকে আসে? এই প্রিন্সিপাল, নর্মস, এটিকেটস, কোড অফ কন্ডাক্ট, এগুলো আসে মূলত আইনকে সম্মান করা, জবাবদিহিতাটাকে সম্মান করা, নিজেকে জনগণের সার্ভেন্ট মনে করা, জনগণও নিজেকে রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য বলে মনে করা, সামগ্রিকভাবে একটা ল অ্যাবাইডিং সোসাইটির একটা মেন্টাল টেন্ডেন্সি, এটাই কনস্টিটিউশনালিজম। সুতরাং পৃথিবীর যে সমস্ত দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেখানে সবচেয়ে অত্যাধুনিক সংবিধান, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলো স্বাধীন হয়েছে ১৯৪৫-এর পরে। সুতরাং তারা সবচেয়ে মডার্ন কনস্টিটিউশনটা পাওয়ার কথা। তাদের সবচেয়ে ভালো সংবিধানটা পাওয়ার কথা, কারণ অ্যাডভান্সড স্টেজ অফ সিভিলাইজেশন এ তারা সংবিধান লিখেছে। সুতরাং সুন্দর, সুন্দর সংবিধানের বিধান আছে। মনে করছে, বলাও আছে হাইয়েস্ট স্ট্যাটাস, এটা হাইয়েস্ট সংবিধান রাষ্ট্রের। হ্যাঁ, আমরা এটা মেনে চলতে বাধ্য। আমাদের প্রিয়াম্বলে আমরা বলেছি, "We give, adopt adopt and give to ourselves this constitution." এবং সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদে গিয়ে আমরা বলেছি যে আমরা এটা সংবিধান মেনে চলার বাধ্যবাধকতা নাগরিকের এবং রাষ্ট্রের সবখানে আছে। হ্যাঁ, সবার আছে। আমরা এটা বলেছি, ডিউটি। সংবিধানের কি ২৩ নম্বর এটা? এটা কি ২৩ নম্বর অনুচ্ছেদ? আমাকে একটু নিশ্চিত হতে হবে। আমি একটু দেখতে পারি, আমার হাতে সংবিধানটা আছে। হ্যাঁ? রাষ্ট্রের আইন মেনে চলার বাধ্যবাধকতা। সেটি হচ্ছে অ্যা আমরা আমরা সেটা দেখব। ইয়েস, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ। সরি, নট ২৩ নম্বর নয়। সেখানে কি বলা হচ্ছে? হ্যাঁ, আমরা আমরা যদি এই জিনিসগুলো চিন্তা করি তাহলে বুঝতে পারবো কনস্টিটিউশনালিজমটা কি? ইজম। মানে এটাকে সিরিয়াস মনে করা, এটাকে হাইয়েস্ট মনে করা, এটাকে ইম্পর্টেন্ট মনে করা, এবং এটা ভাঙা যাবে না এটা মনে করা। এটা হালকা, হালকা জিনিস নয়। আমি যা ইচ্ছে তা করতে পারি। এটা আমি ইচ্ছে হলে চেঞ্জ করে ফেলতে পারি। এটা এখন আমি যা করার করে ফেলি, পরে এটাকে ভ্যালিডেট করে দেওয়ার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করে দেব। ওই চেতনা যদি থাকে তাহলে কনস্টিটিউশনালিজম থাকবে না। সংবিধানের চেতনাটা থাকবে না। এজন্য এজন্য সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে, আমাদের বাংলাদেশের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে গিয়ে বলা হচ্ছে যে আহ, কি, "It is the duty of every citizen to observe the constitution and the laws, and to maintain discipline, to perform public duties, and to protect public property."
প্রত্যেকটি নাগরিকের ভিতরে যারা ক্ষমতায় আছেন তারাও আছেন, যারা সরকারে আছেন তারাও আছেন, যারা বিচার বিভাগে আছেন তারাও আছেন, যারা আইনসভায় আছেন তারাও আছেন। অ্যান্ড এভরি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক, এটা তো আরো স্পেসিফিক। ব্যুরোক্রেটরা যারা আছেন অথবা রাষ্ট্রের রাষ্ট্রীয় পদে, সার্ভিস অফ দ্য রিপাবলিক বলেছি না একটু আগে, ডেফিনিশন এসেছে। সার্ভিস অফ দ্য রিপাবলিক বলতে সবাইকে বোঝায়, মিলিটারি সার্ভিস, সিভিল সার্ভিস, ব্যুরোক্রেসি, পার্লামেন্টারি সার্ভিস, কনস্টিটিউশনাল পোস্ট, হোয়াট এভার। হ্যাঁ, যে যেখানে আছেন, এভরি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হ্যাজ এ ডিউটি টু টু স্ট্রাইভ অ্যাট অল টাইমস টু সার্ভ দ্য পিপল। সুতরাং এটা হচ্ছে মেন্টাল সেন্স অফ বিলঙ্গিংনেস, বাধ্যবাধকতা মনে করা সংবিধানকে, এটাই কনস্টিটিউশনালিজম। সুতরাং আমরা যদি কনস্টিটিউশনালিজম ছাড়া শুধু কনস্টিটিউশনটা রাখি, কনস্টিটিউশনের স্পিরিটগুলো লিখে রাখি, প্রিয়েম্বল লিখে রাখি, দারুণ দারুণ আর্টিকেল 7-এর মতো হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড বলে বিধান লিখে রাখি, কিন্তু চেতনায় এবং অন্তরে যদি আমরা এটাকে সর্বোচ্চ আইন বলে মনে না করি, সমাজ হিসাবে, রাজনৈতিক দল হিসাবে, ব্যক্তি হিসাবে, আহ, প্রশাসনিক কর্তা ব্যক্তি হিসেবে, তাহলে কিন্তু সেখানে ওই ইজমটা, কনস্টিটিউশনালিজম ইজ দ্য সেন্স অফ দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড সেন্স অফ বিলঙ্গিং টু দ্য কনস্টিটিউশন, অ্যান্ড সেন্স অফ বিং অ্যাবাইড বাউন্ড টু বি অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ কনস্টিটিউশনালিজম। এটা না থাকলে কি হয়? একটা উদাহরণ আসুক, অ্যান্টিক ভার্সেস ক্যারিংটন নামের একটা মামলা, বইয়ে আছে, আপনারা বইটা পড়েন আমি জানি, দেখা যাবে বিস্তারিত, আমি সময় কম, সংক্ষেপে বলি। একজন লেখকের ঘরে বাধ্যতামূলকভাবে রাতের বেলা ভেঙে পুলিশ গিয়ে ওখানে ওনার ওই আলমারি টালমারি ধস করে ওনার একটা লেখা বের করার চেষ্টা করেছে। তাদের অভিযোগ হচ্ছে উনি একটা এমন কিছু লিখছেন যেটাতে সরকারের, পার্লামেন্টের এই সেই প্রতিষ্ঠান এদের বিরুদ্ধে অবমাননা, ডিফেমেশন আছে, এমন কিছু লিখেছেন উনি। তো এন্টিক সাহেব উনি পরে মামলা করে ওই লেখক আদালতে এটার বিরুদ্ধে সার্চ করে বললেন যে আপনারা বিনা ওয়ারেন্টে আমার ঘরে প্রবেশ করে আমার আমার ব্যক্তিগত প্রাইভেট পার্সোনাল লিবার্টি এবং প্রাইভেসিকে ডিসরেসপেক্ট করলেন। এই ড্রাকোনিয়ান পাওয়ারটা যে আপনারা এক্সারসাইজ করলেন, এর মাধ্যমে নাগরিক হিসেবে আমার অধিকার লঙ্ঘিত হয়েছে। আপনারা যদি মনে করেন যে আমি আমি ডিফেমেটরি কোনো কিছু লিখেছি, হ্যাঁ লিখতে পারি, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত আমি প্রকাশ করিনি, ততক্ষণ পর্যন্ত আমার আমার ব্যাপারে ক্রিমিনাল অভিযোগ, ক্রিমিনাল লায়াবিলিটি আসবে না। হ্যাঁ, এটা ফ্রিডম অফ স্পিচ। আমরা সামনে যেহেতু বাংলাদেশ সংবিধানের উপর লেকচার শুরু হয়েছে, সামনে আমরা এগুলো দেখব। ফ্রিডম অফ স্পিচের কথাটাই এরকম, যে আপনি স্পিচটা, ফ্রিডম অফ কনসায়েন্স, যেটা বিবেকে চিন্তা করবেন, চিন্তার স্বাধীনতা এটা ভেতরে, সেটা আপনার সবসময় আছে, যা ইচ্ছে চিন্তা করতে পারেন। কিন্তু আপনি যখন প্রকাশ করবেন তখন একটু সাবধান থাকবেন যেন আপনার প্রকাশের কারণে অন্যের মানহানি বা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বা রাষ্ট্রের জরুরি স্বার্থ লঙ্ঘিত না হয়। কিন্তু সেখানেও একটু ইয়ে আছে, শর্ত আছে। রাষ্ট্র মানে একটু কিছু হলেই না, এটা এটা রাষ্ট্রের মানহানি হয়েছে, এরকম মানে বেশি উচাটন এবং বেশি সেন্সিটিভিটি রাষ্ট্র দেখাতে পারবে না। বরঞ্চ নাগরিককে কথা বলার এবং রাষ্ট্রকে সমালোচনা করার সুযোগ বেশি দিতে হবে। যাই হোক, এন্টিক ভার্সেস ক্যারিংটন মামলায় ওই ভদ্রলোকের লেখকের লেখা প্রকাশ হয়নি, প্রকাশ হওয়ার আগেই ওনার ঘরে গিয়ে পুলিশ সার্চ করে বসেছে। সুতরাং সে মামলায় আদালতের সামনে চ্যালেঞ্জ আসছে, আদালতকে কোর্ট বলছিল যে আমি তো পুলিশ, আমার ক্ষমতা আছে, আমি যেতে পারি, এবং এরকম ওয়ারেন্ট ছাড়া মানুষের ঘরে সার্চ করা এরকম ব্রিটেনের ইতিহাসে শত শত বছর ধরে হয়েছে। বিচারক কিন্তু মানলেন না। অ্যান্টিক ভার্সেস ক্যারিংটন মামলায় বললেন যে না, আপনাকে যদি এরকম সুযোগ দেওয়া হয় তাহলে দেয়ার উইল বি ইফ, এখানে এরকম বলছে যে আমি আমি একটু পড়ে শোনাই। সেখানে বলছে যে এরকম যদি আপনারা যখন মানে কোনো কারণ ছাড়া সন্দেহের বিষয়ে যে কারো ঘরে প্রবেশ করে এরকম তছনছ করতে পারেন, তাহলে হুজ হাউস উড বি সেফ? কারণ আপনার প্রশাসনিক ক্ষমতা, পুলিশ ক্ষমতা তো আর নাগরিকের নাই, সরকারের আছে। এবং সরকার যখন বলল যে এটা আগে থেকে চলে আসছে, তখন বলছেন যে ইফ দিস হ্যাভ বিন গ্রান্টেড আর্লিয়ার, আগে যদি এরকম হয়ে থাকে, ইট ইজ হাই টাইম টু পুট অ্যান এন্ড টু দেম, বন্ধ করে দেন এগুলা। ফর ইফ দে আর টু বি হেল্ড লিগাল, এগুলোকে যদি আমি বৈধ বলি, কোর্ট বলছে, তাহলে লিবার্টি অফ দিস কান্ট্রি ইজ অ্যাট অ্যান এন্ড, এদেশে মানুষের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, এটা আর পাবো না খুঁজে, ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না। হ্যাঁ, সুতরাং কনস্টিটিউশনালিজমের কনসেপ্টটা হচ্ছে লিগালিটির কনসেপ্ট। কনস্টিটিউশনালিজমের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্রের যে কোনো অঙ্কের নাগরিকের, যে প্রশাসনে, আইন বিভাগে, বিচার বিভাগে, নির্বাহী বিভাগে, যেখানে যে যে দায়িত্বে আছেন, তিনি নিজেকে আইন এবং সংবিধান দ্বারা বাধ্য মনে করা, তার ক্ষমতাকে সীমিত মনে করা, হ্যাঁ, লিমিটেড গভর্নমেন্টের কনসেপ্ট, সেটাই হচ্ছে সাংবিধানিকতা। এবং সেই মনে করাটা যদি না থাকে, তাহলে সবচেয়ে সুলিখিত সংবিধানও কিন্তু সুশাসন দিতে অপারগ হতে পারে। সামনে যাচ্ছি।
এগুলো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। সংবিধান কিভাবে গৃহীত হয়? আমরা বলতে পারি সংবিধান যখন কোনো রাষ্ট্রের দখলদার শক্তি থাকে, তখন তারা এটা অনুদান হিসেবে সংবিধান দিতে পারে। যেমন আমাদেরকে ১৯১৯ সালে ভারত শাসন আইন ব্রিটিশ হাউস অফ কমন্স দিয়েছে। ১৯৩৫ সালে ভারত শাসন আইন ব্রিটিশ সরকার দিয়েছে। ১৯৪৭ সালে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যাক্ট ব্রিটিশ সরকার দিয়েছে। হ্যাঁ? ১৯৫৬ সালে পাকিস্তানের মানুষ গণপরিষদে একটা আলাপ আলোচনা করে নিজেরা একটা সংবিধান নিয়েছে। কিন্তু ১৯৬২ সালে এসে আইয়ুব খান আবার ওটা বাতিল করে সে নিজেই বলছে, "আমি নিজে তোমাদেরকে একটা সংবিধান দিচ্ছি। I am giving this constitution." সে যেন অনুদান এটা। জনগণ নিচ্ছে না। উপর থেকে চাপিয়ে দিচ্ছে। ১৯৭৫ এর ১৫ই আগস্ট এই খুনি খন্দকার মোশতাক সে সামরিক শাসন জারি করে ২০শে আগস্ট সে বলল যে, "আমি দিচ্ছি। রাষ্ট্রপতি আমি হচ্ছি। I am becoming the president." এবং এই সংবিধান আমি যেভাবে বলি যে আইন ঘোষণা করি তার সাপেক্ষে সংবিধান বলবৎ থাকবে এবং আমার ঘোষিত সামরিক ফরমান বা আইনকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এই কাজ কদিন পরে জেনারেল জিয়াউর রহমান করছে। এই কাজ হুসাইন মাহমুদ এরশাদ করছে। এই কাজ পারভেজ মোশাররফ করছে। এই কাজ জিয়াউল হক করছে। এই কাজ আম মানে এখন এখন মায়ানমারে করছে। কনস্টিটিউশন বাই গ্রান্ট উপর থেকে চাপিয়ে দেওয়া। হ্যাঁ? আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ডেলিবারেট কনস্টিটিউশন মেকিং। হ্যাঁ? এটা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান গ্রহণ। সেটা বাংলাদেশ ১৯৭১ সালে করেছে। পাকিস্তান ১৯৫৬ সালে করেছে। ভারত ১৯৫০ সালে করেছে। আমেরিকা ১৭৮৯ সালে করেছে। তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে একটা হতে পারে যে সংবিধান প্রণয়নের জন্য একটা সংবিধান প্রণয়ন সভা। সেখানে নির্বাচিত মেম্বারদের দিয়ে এটা গঠিত। আরেকটা হচ্ছে অনেক দেশে সংবিধান প্রণয়নের জন্য আলাদা করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হলেও যে আ বিচার বিভাগ যে আইনসভা আছে তার মাধ্যমে হতে পারে। যেমন ধরা যাক একটা তর্কের খাতিরে যদি বলি, আমরা ১৯৭২ সালের সংবিধানটা পেছনে রেখে আমরা একটা নতুন সংবিধান ২০২৫ সালে নিতে চাই। তাহলে হয়তো মনে করল যে না আগের সংবিধানটাকে সংশোধন না করেই আর এটা পেছনে রেখে আরেকটা নতুন নেই। তখন কিন্তু আমাদের আর নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের হবে না। কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা পার্লামেন্ট আছে। সেই পার্লামেন্টেরই এই ক্ষমতাটা আছে। সেই করবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিই করবে। কিন্তু ১৯৭২ সালে যখন আমরা ৭১ সালে যখন সংবিধান স্বাধীনতার পরে ৭২ এ সংবিধান করছিলাম, তখন আমাদের আলাদা একটা সংসদ ছিল না। আমাদের একটা পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে নির্বাচিত মেম্বাররা ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নিজেদেরকে সংবিধান পরিষদ ঘোষণা করে, গণপরিষদ ঘোষণা করে সংবিধান রচনার কাজে হাত দিয়েছে। সুতরাং ওই ক্ষেত্রে আমরা ১ম টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলাম। হ্যাঁ? যাই হোক, দুটো মেথডেই কনস্টিটিউশন আলাপ আলোচনার মাধ্যমে গৃহীত হতে পারে। আরেকটা হচ্ছে কনস্টিটিউশন বাই রেভোলিউশন। এই যে একটু আগে যেটা বাংলাদেশের কথা বললাম, যে পুরনো শাসন ব্যবস্থাকে সংস্কার করে সম্ভব হচ্ছে না। মানে আগের শাসকদের সাথে জনগণের রক্তক্ষয়ী অভ্যুত্থান বিপ্লব হয়ে গেছে। আগের রাষ্ট্র থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন ধাঁচের নতুন গণনার রাষ্ট্র গঠিত হয়েছে। তখন কি হবে? তখন এটাকে আমরা বিপ্লবী সংবিধান বলব। কনস্টিটিউশন বাই রেভলিউশন। আমেরিকারটা ১৭৮৯ সালের বিপ্লবী সংবিধান। হ্যাঁ? বাংলাদেশেরটা ১৯৭১ সালের বিপ্লবী সংবিধান। আরেকটা আছে কনস্টিটিউশনটা ঠিক এভাবে বিপ্লবী না। এটা ঠিক নির্দিষ্ট একটা দিনে সবকিছু ভেঙে চুরে নতুন করে হয়নি। আস্তে আস্তে বিবর্তনের দ্বারাই এটা গঠিত হয়েছে। কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন। ব্রিটেনের কনস্টিটিউশনের কথা বলি। যে ১০৬৬ সালে এক রাজা তিনি উইলিয়াম ওয়ান তিনি এখানে ক্ষমতা দখল করেন। তার বংশধররা গত ১০০০ বছর ধরে চালাচ্ছে এবং ওখান থেকে আস্তে আস্তে এদের সাথে লড়াই করতে মোনার্কির সাথে লড়াই করতে পার্লামেন্টের ক্ষমতা এসেছে। পার্লামেন্ট থেকে পরবর্তীতে পলিটিক্যাল পার্টি এসেছে। পলিটিক্যাল পার্টি থেকে মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী শাসিত সরকার এসেছে। আবার ওদিকে পার্লামেন্টের ভিতরে হাউস অফ কমন্স এর ক্ষমতা বেড়েছে। ২০০৫-৪ সালে এসে আস্তে আস্তে দেখছি বিচার বিভাগও পৃথক হয়ে গেছে হাউস অফ লর্ডস থেকে। সো এভাবে ধীরে ধীরে বিবর্তনের প্রক্রিয়ায় এটা গড়ে উঠেছে। আমার মনে হয় এই জিনিসটা যদি আপনারা একটু দেখতে চান যে কনস্টিটিউশন কিভাবে গ্র্যাজুয়ালি ইভলভ হয়, আমি আপনাদেরকে ইনভাইট করব ইউকে কনস্টিটিউশনের উপর আমি একটা লেকচার এখানে ২ টো লেকচার দিয়েছি। যুক্তরাজ্যের সংবিধান কিভাবে বিবর্তিত হয়েছে। ইভলিউশন অফ ইউকে কনস্টিটিউশন। সেটা যদি সেই ২ টো লেকচার যদি একটু দেখে নেন আমার মনে হয় এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর বইয়ে তো একটু করে বলেছি। হ্যাঁ? এখানে একটা ৪ ধরনের সংবিধান গ্রহণের প্রক্রিয়ার কথা বললাম। কনস্টিটিউশন বাই গ্র্যান্ট, কনস্টিটিউশন ডেলিবারেট কনস্টিটিউশন মেকিং, কনস্টিটিউশন বাই রেভলিউশন, আরেকটা হচ্ছে কনস্টিটিউশন বাই ইভলিউশন। তো আমাদের দেশে এটা একটা আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেকের ভিতরে এটা একটা এটা একটা প্রবণতা, খুব বাজে প্রবণতা বলব আমি, একটু বিপজ্জনক প্রবণতা। বাজে বলব না, হয়তো না বুঝে কাজটা করেন তারা। তারা অনেকে বলেন এই যে এই যখন মিলিটারি যখন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা নেয়, তখন সেটা নাকি একটা রিভলিউশন হয়। সুতরাং তারা নতুন সংবিধান দিতে পারে। এটা খুব মিস্টেকেন এবং খুব ডেঞ্জারাস একটা আর্গুমেন্ট। কারণ এই আর্গুমেন্টটার ভিত্তি কোথায় আমরা জানি। আমরা যদি দেখি যে ১৯৫৮ সালে যখন আইয়ুব খান
এবং ওই ইস্কান্দার মির্জা সম্পূর্ণ অসাংবিধানিক এবং বেআইনিভাবে সংবিধান পরিষদ বাতিল করে দিয়ে 1956 সংবিধান বাতিল করে দিয়ে নির্বাচিত জনগণের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল, তখন ওই পাকিস্তানের সুপ্রিম কোর্টে তাদের দোসর ছিলেন বিচারপতি চিফ জাস্টিস মুনির। তিনি ওই অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য বলেছিলেন যে এটা একটা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবটা প্রফেসর হান্স ক্যালসনের থিওরি দিয়ে তিনি বলেছিলেন ওই বিপ্লবটা সফল হয়েছে। ইফেক্টিভ, এফিক্যাসি, ডক্ট্রিন অফ এফিক্যাসি। সফল কেমনে হয়েছে? কারণ এটা কার্যকরভাবে জনগণের কাছ থেকে সরকার প্রতিষ্ঠা করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এটার ব্যাপারে জনগণ বিদ্রোহ করেনি। সুতরাং এটা একটা ইফেক্টিভ রেভলিউশন। একটা অবৈধ সংবিধান ক্ষমতা দখলকে রেভলিউশন বলা, এই প্রবণতার মাধ্যমে কিন্তু আইয়ুব খান, পরবর্তীতে ইয়াহিয়া খান, পরবর্তীতে জিয়াউল হক, আমাদের এখানে মোস্তাক, জিয়া, সায়েম, এরশাদ, হ্যাঁ, ওদিকে পারভেজ মোশাররফ, এগুলো কিন্তু একটা চেইন আছে। এই শক্তিগুলোর, এই অপশক্তিগুলোর অনুসারীরাই মূলত এই মানে সামরিক বাহিনীর বেআইনি ক্ষমতা দখলকে বিপ্লব বলে চালাতে চান। মূলত সামরিক বাহিনী বিপ্লবী শক্তি নয়, এটি কোনো রাজনৈতিক ফোর্স নয়। সে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে রাজনৈতিক আন্দোলনের প্রক্রিয়ায় কোনো নতুন রাষ্ট্র সৃষ্টি করছে না। অলরেডি জনগণের আহ, রক্তাক্ত সংগ্রাম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত একটি সরকার বা সংবিধানকে উৎখাত করে বেআইনিভাবে ক্ষমতা দখল করছে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এইগুলো পলিটিক্যাল ফোর্স না। সুতরাং মিলিটারির কুকে রিভলিউশন যদি কেউ বলে, তাহলে মনে করবেন এটা সম্ভবত 1958 সালের সেই স্টেট ভার্সেস দোসো মামলায় চিফ জাস্টিস মুনিরের প্রেতাত্মা সম্ভবত এখনো আমাদেরকে মানে কি করছে, অনুসরণ করছে। সুতরাং আমি এই ব্যাপারে একটু সাবধান থাকতে বলবো। আমি যে ছবিটা দিয়েছি এটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে মায়ানমারে একটা সুস্পষ্ট একটা ভূমিধসভাবে নির্বাচনে বিজয়ী হওয়া একটি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলেছে, কারণ তাদের পছন্দ হয়নি নির্বাচনটি। মায়ানমারের জনগণ কিন্তু লড়ছে, থ্রি ফিঙ্গার স্যালুট স্যালুট দিচ্ছে। থ্রি ফিঙ্গারটা হচ্ছে থাইল্যান্ডের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে থাইল্যান্ডের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা এটা ব্যবহার করেছিলেন। এটার অর্থ হচ্ছে এক ধরনের ধুয়ো দেওয়া। সুতরাং এই ধরনের সামরিক অভ্যুত্থানকে বিপ্লব বলাটা আসলে অস্বাভাবিক। আমার মনে হয় আমার বইয়ে আমি এটা উল্লেখ করেছি যে আমাদের পঞ্চম সংশোধনী মামলায় বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে এবং পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে আমাদের বিচারপতিরা এই কথাটা স্পষ্ট করে বলেছেন যে আর্ম ফোর্সেস আর অলসো সাবজেক্ট টু দ্য উইল অফ দ্য পিপল অ্যান্ড দেয়ার ওথ is under the constitution and they serve the people, they can never become the master of the people. সুতরাং এখানে রেভলিউশনের সুযোগ নেই। অবৈধ বেআইনি রাতের অন্ধকারে খু, রক্তপাত, অভ্যুত্থান, হত্যার মাধ্যমে ক্ষমতা দখলকে বিপ্লব বলার সুযোগ কিন্তু নেই। এই জিনিসটা আমি একটু স্পষ্ট করে আমি সামনের লেকচারে চলে যাচ্ছি। হ্যাঁ, সংবিধান কয় প্রকার হতে পারে? হ্যাঁ, আমরা যদি ক্লাসিফাই করি সংবিধানটা লিখিত বা অলিখিত। লিখিত হলে সেটা এক জায়গায় সংবিধিবদ্ধ একটা কাগজে একটা দলিলে আছে, কোডিফাইড আমাদেরটা। অলিখিত ঠিক হলে ব্রিটেনের কনস্টিটিউশন অলিখিত না, অসংবিধিবদ্ধ। অলিখিত বলতে অনেকে বোঝায় যে মানে কিছু প্রথাভিত্তিক, পুরো ব্রিটেনের সংবিধান তো পুরো প্রথাভিত্তিক না। হ্যাঁ, ব্রিটেনের পার্লামেন্টের আইনগুলো সাংবিধানিক আইনের উৎস। বিচার বিভাগের রায়ে যে বিধিবিধানগুলো পাই সেগুলো সাংবিধানিক আইনের উৎস, তো ওগুলো তো লিখিত। হ্যাঁ, মূলত আনরিটেন কনস্টিটিউশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওগুলো মূলত আনকোডিফাইড, মানে সংবিধান নামের একটা আলাদা দলিল হিসাবে এগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করা হয়নি। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে সংবিধানগুলোকে সংশোধন কিভাবে করা যায়। কিছু সংবিধান আছে খুব রিজিড, সংশোধন করা ডিফিকাল্ট। হ্যাঁ, ভারতেও আছে এটা, যুক্তরাষ্ট্রেও আছে, বাংলাদেশেও আমরা টু থার্ড মেজরিটির কথা বলেছি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা হলে সংবিধান সংশোধন করা যাবে। এটাকে খুব রিজিড মনে করা হতো, কারণ সাধারণভাবে আইন প্রণয়ন করার জন্য সংসদে যারা যতটুকু আছে ততটুকুর সাধারণ সংখ্যাগরিষ্ঠতা 300 জন আছেন, 151 জন হলে আইনটা হয়ে গেল। কিন্তু 300 জন আছেন, 200 জন হলে কিন্তু সংবিধান সংশোধন করা যাবে। তাও তাও মানে এটা রিজিড। আবার কিছু কিছু, যেমন আমেরিকাতে বলা হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতার 2 কক্ষেই পাশ হতে হবে, সেটা আবার 3/4 রাজ্যের সমর্থন লাগবে। সে এই ধরনের অনেক পেঁচানো বিধান দিয়ে সংবিধানকে রিজিড রাখা হয়। সাধারণত যে সমস্ত দেশ রিটেন কনস্টিটিউশনে আছে তারা এই জিনিসটা ফলো করে। কারণ হচ্ছে সংবিধান যদি একেবারে ডাল ভাতের মতো নিত্য নৈমিত্তিক আইনের মতো প্রতিদিন চেঞ্জ করা যায়, তাহলে এটা তো আর সংবিধান সর্বোচ্চ আইন হলো না, এটা তো সাধারণ আইন হয়ে গেল। সুতরাং সর্বোচ্চ আইন হিসাবে সংবিধান, লিখিত সংবিধানকে সুরক্ষা দিতে হলে সংবিধানের রিজিডিটি যেটা, সেটা রক্ষা করতে হবে। সমস্যা হচ্ছে
রিজিডিটিটাও অনেক সময় আমি এটা বলেছি মাইট বি সামটাইমস ল্যাক্সড। আমি আমার বইয়ে উদাহরণ দিয়েছি বাংলাদেশের কথাই যদি ধরি। আমাদের এখানে জনগণের একটা পালস আছে। এটা জনগণেরও দোষ না। আসলে একটা সরকারি একটা দল হয়তো দেখা গেল 40% ভোট পেয়েছে। তো ৩০০ র ভিতরে ২৮০ আসন পেয়ে গেছে। হ্যাঁ? কারণ হচ্ছে এটাকে বলা হয় যে মেজরিটারিয়ান সিস্টেম। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। একটা নির্দিষ্ট সংসদীয় আসনে তিনি ২ ভোট বেশি পেয়েছেন, সুতরাং তিনি ওখানে নির্বাচিত। আরেকটা আসনে তিনি ৪০০ ভোটে হেরেছেন অথবা ২০০০ ভোটে হেরেছেন এরকম। আ সুতরাং এখানে কোনো পার্থক্য হয় না। মূলত একটু বেশি পেলেই হয়ে যায়। এতে করে হয় কি যে ৪০% বা ৪৪% সমর্থন নিয়ে জনগণের আপনি হয়তো ২৮০ থেকে ৯০ টা আসন পেয়ে গেলেন। আর বাকি যে ৫৬% মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে আছে, তারা সব মিলে ওই আসন ভিত্তিক হিসাবে তারা পড়ে গেছে দেখে মাত্র ১০ বা ১২ টা বা ২০ টা বা ২১ টা আসনে। এটা ২০০১ সালের নির্বাচনে হয়েছে বাংলাদেশে। ২০০৯ সালের নির্বাচনে হয়েছে। হ্যাঁ? ২০০১ সালে আওয়ামী লীগ তার প্রাপ্ত বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। ১৯৯১ সালে। কিন্তু আসন পেয়েছে কম। ২০০১ সালে বিএনপির চেয়ে একদম কাছাকাছি মাত্র ২% এর বেশ কম। কিন্তু বিএনপি এবং ৪ দলীয় জোট আসন পেয়েছে ২৪০ টা মতো। আওয়ামী লীগ ৬০ টা পায়। ৩২ টা কি ৪০ টার কাছাকাছি মাত্র। ২০০৯ সালে ঘটনাটা এভাবে ঘটেছে। যে মানে আওয়ামী লীগ পেয়েছে প্রায় ২৮০-৯০ টার মতো। বিএনপি ৩০ বা ৩৩% ভোট পেয়েও পেয়েছে মাত্র ১৫ টা বা ২০ টা বা ৩০ টার কাছাকাছি মেবি আই এম নট সিউর। এটা ডাটা দেখে বলতে হবে। মূল বক্তব্য হচ্ছে অনেক সময় রিজিড কনস্টিটিউশন ও ফ্লেক্সিবল হয়ে যায়। কারণ ওই ভোটিং সিস্টেমের কারণে জনগণের সমর্থনের হেরফের এদিক সেদিক একটু হয়ে গেলে একটা নির্দিষ্ট দল একেবারে ল্যান্ডস্লাইড মেজরিটি পেয়ে যায়। টু দ্যাট মেজরিটি পাওয়াটা খুব ইজি হয়ে যায়। এবং তখন তারা ওই সংবিধানটা আমরা তো দেখেছি সেটা ২০০১ সালে অ্যা যে বিএনপি এবং জামাত ইসলামের ৪ দলীয় জোট সরকার ছিলেন, তারা কিন্তু ওই পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য সংবিধান সংশোধন করে বয়স বাড়িয়ে দিয়েছেন। আবার ২০১১ সালে আওয়ামী লীগ বা মহাজোট সরকার যখন ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেন এবং বাতিল করার কারণে তারা যদিওবা বলছেন এটাতে আদালতের রায় আছে এটা নিয়ে, কিন্তু তারপরেও একটা সাধারণ ধারণা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ব্যাপারে জনগণের সম্ভবত মেজরিটির সমর্থন সম্ভবত নেই। সুতরাং খুব সেফ সাইডে থেকেও যদি আমরা কথাটা বলি তাহলে দেখা যায় যে রিজিড কনস্টিটিউশনে টু থার্ড মেজরিটির রিজিডিটি থাকলেও অনেক সময় ভোটিং সিস্টেমের কারণে এই রিজিডিটিটা অনেক সময় ফ্লেক্সিবল হয়ে যেতে পারে। ইট ইজ ডেঞ্জারাস। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন কোথায়? যেটা সহজে সংশোধন করা যায়, আনরিটেন অলিখিত ব্রিটেনের সংবিধান। হ্যাঁ, তারা যেকোনো মেজর ক্রাইসিসে পার্লামেন্টের আইনের মাধ্যমে এটা সংশোধন করতে পারে। সুতরাং ওই সেন্সে তাদের টু থার্ড মেজরিটি, থ্রি ফোর্থ মেজরিটি এরকম স্পেশাল মেজরিটি বা নিরঙ্কুশ মেজরিটির হয়তো দরকার নেই। তাহলে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। এখন প্রশ্ন আসছে আমাদের মতো দেশে যেখানে আমরা রিজিড বা একবারে খুব শক্ত সংবিধান সংশোধন প্রক্রিয়া দিয়েও সংবিধানকে রক্ষা করতে পারছি না। আর এরা এত ফ্লেক্সিবল কনস্টিটিউশনাল মেকানিজম দিয়ে সংবিধান শত শত বছর ধরে রক্ষা করছে কিভাবে? এটার কারণ হচ্ছে, এটা আমি আমার বইয়ে লিখেছি যে একটা জাতি যখন ফ্লেক্সিবল কনস্টিটিউশন বা আনরিটেন বা আনকোডিফাইড কনস্টিটিউশন নিয়ে হাজার বছর পার করে দেয়, তখন ধরে নিতে হবে সম্ভবত জাতিটার সমাজের ভিতরেই কিছুটা রক্ষণশীলতা আছে। হ্যাঁ? এই ইউকেতে কিন্তু ব্রিটেনে কিন্তু অনেকগুলো কনস্টিটিউশনাল কনভেনশন আছে, রীতি আছে। যেগুলোর কারণে চাইলেই আপনি মেজরিটি আছে বলেই অনেক কিছু করে ফেলতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিই, ১৯১১ সালে যখন লিবারেল পার্টি তারা বলল যে না হাউস অফ লর্ডস যদি আমাদের এই আইনটা প্রস্তাব না করে, একটা বাজেট নিয়ে ঝামেলা ছিল। বাজেটটা পাস না করে তাহলে আমরা একটা আইন করব যে আইনের মাধ্যমে হাউস অফ লর্ডস এর আইন প্রণয়নের ক্ষমতা কমিয়ে হাউস অফ কমন্স এর ক্ষমতা বাড়িয়ে দেব। এখন তার মেজরিটি আছে তিনি করতে পারেন। কিন্তু চাইলেই তো হবে না। এটা যখন হচ্ছে না তখন উনি আরেকটা নির্বাচনের ডাক দিলেন এবং নির্বাচনে ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে গেলেন। বললেন যে আমি এটা করতে চাই এবং ওই নির্বাচনে উনি আরো মেজরিটি পেলেন সিরিয়াস। তখন ওনারা যখন হাউস অফ লর্ডস কমন্স এটা পাশ করলো, হাউস অফ লর্ডসকে এটা গিলতে হলো। তাহলে একটা মেজর কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা শুধু সিম্পল মেজরিটি দিয়ে হচ্ছে না। তারা জনগণের কাছে যাচ্ছে এটা নিয়ে। জনগণের সমর্থন বা রায় স্পষ্ট রায় নিয়ে সে কাজটা করছে। একই ঘটনা ১৯৪৯ সালের দিকে হয়েছে, ৪০ সালে। আবার একই ঘটনা আমরা যদি ১৯৭২ সালে তারা ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের সময় তারা একটা রেফারেন্ডাম করেছে। তারা কি একটা আইন করে পারত না পার্লামেন্টের মাধ্যমে? ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করলে ব্রিটেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, ইউরোপিয়ান ইউনিয়নের আইন ব্রিটেনের উপর বাধ্যকরী হবে। কিন্তু তাদেরকে একটা রেফারেন্ডামে যেতে হয়েছে। ২০১৬ সালে তারা যখন বলল যে আমরা ব্রিটেন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাব, একটা পার্লামেন্টের আইনের মাধ্যমে বের হওয়া যেত। কারণ পার্লামেন্ট সুভরিন। তা হয়নি।
তাদেরকে একটা রেফারেন্ডামের মাধ্যমে কাজটা করতে হয়েছে। সুতরাং ফ্লেক্সিবল কনস্টিটিউশন আছে এমন দেশেই যে একেবারে সংবিধান খুব টালমাল অবস্থা এমন নয়। সংস্কৃতিটা গণতান্ত্রিক সংস্কৃতি এবং জবাবদিহিতার সংস্কৃতি যদি শক্তিশালী থাকে, জনগণের অংশগ্রহণ যদি সমাজের ভিতর নিশ্চিত করা থাকে প্রসেসের ভেতরে, তাহলে ফ্লেক্সিবল কনস্টিটিউশনও ডিউরেবল হতে পারে। এটার উদাহরণ ব্রিটেন। হ্যাঁ, আবার ফ্লেক্সিবল কনস্টিটিউশনকে মিসইউজ করার প্রবণতাও আছে। যেমন আমি আমার বইয়ে একটা উদাহরণ দিয়েছি। নতুন এডিশনে আরো একটা দিচ্ছি এখন। ১৯৩০ বা ৪০ দশকে হিটলার যখন ক্ষমতা দখল করেন, তার ছবি আমি এখানে দিয়েছি। এ কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত। হ্যাঁ? পরে হয়েছে স্বৈরাচার। কারণ আ পরে সংবিধানকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে মানে সংবিধান সংশোধন করতে আর তার স্পেশাল কোনো মেজরিটি লাগে না। জেনারেল রেজোলিউশন দিয়ে সংবিধান মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করে ফেলতে পারে। এবং এই প্রক্রিয়ায় একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসা হিটলার কিন্তু একটা স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়ান বিশ্বে। এবং ২০১৫ সালে এখন আমি নতুন এডিশনে এই উদাহরণটা যোগ করছি। ২০১৫ সালে যখন এই পোল্যান্ডে একটা সরকার ওই ডানপন্থী একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো। হ্যাঁ? এই দলটার নাম সরি জাস্টিস পার্টি মেবি, আমি পুরো নামটা আমি দুঃখিত আমার এই মুহূর্তে মনে নেই। আমি কি আসতে পারি ওখানে? আচ্ছা না, এটা এটার নাম আচ্ছা আসি ২০১৫ সালে কি হয়েছে একটু দেখি। সরি ২০১৫ সালে হ্যাঁ, ২০১৫ সালে যে দলটি পোল্যান্ডে ক্ষমতায় এসেছে এবং এই রক্ষণশীল উগ্রবাদী দলটি কিন্তু একেবারে মানে তাদের দলনেতাকে সর্বময় ক্ষমতার অধিকারী করে একতরফাভাবে রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত করে এখন কিন্তু তারা রাষ্ট্রের ভিতরে একটি মানে ভয় এবং ভীতির পরিবেশ তৈরি করেছে। হুম? আ এই দলটি আ আ এই দলটির নাম হচ্ছে ইয়েস এই দলটির নাম হচ্ছে ল অ্যান্ড এবং এদের নেতাকে তারা এমনভাবে ক্ষমতায়িত করেছে যে সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করে ফেলছে এখন। হ্যাঁ? সুতরাং দ্যাট ইজ ডেঞ্জারাস। হ্যাঁ? সো আমি এবার চলে যাচ্ছি। উৎসগুলো ক্লাসিফিকেশনটা করলাম সংবিধানের। এবার সংবিধানের উৎসগুলো কি, কি? বেশি কথা বলার দরকার নেই। সংবিধান ফরমাল বা আনুষ্ঠানিক সোর্স। যে ওই যে বললাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে সংবিধান প্রণীত হতে পারে, ডেলিবারেশন এর মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, অথবা সংবিধান পরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে হতে পারে। ১৯৭২ সালে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্যবহার করেছিলাম। হ্যাঁ? পরবর্তীতে আমাদের সংবিধান প্রণীত হওয়ার পর ১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পরে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা পার্লামেন্টকে দিয়েছি। সুতরাং এখন যদি সংবিধান সংশোধন করি সেটা পার্লামেন্টের মাধ্যমে হবে। সুতরাং এখন আমাদের ফরমাল সোর্স পার্লামেন্ট। আবার একই জিনিস আছে যে সংবিধানের কিছু ম্যাটেরিয়াল সোর্স, যে সংবিধানের বিষয়গুলো কোত্থেকে আসে। যেমন আমরা আমাদের সংবিধানের অনেকগুলো জায়গায় বিধান পাবো এরকম। আমি আমার বইয়ে ওইগুলো উল্লেখ করেছি। যেমন ধরি আর্টিকেল 6, সেখানে বলা হয়েছে রাষ্ট্রের নাগরিকত্ব। তো নাগরিকত্ব কিভাবে নির্ধারিত হবে? ইট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যান্ড রেগুলেটেড বাই দ্য ল। আইনের মাধ্যমে। তো আইন কে করবে? পার্লামেন্ট করবে। তার মানে স্ট্যাটিউট ল। এটা ম্যাটেরিয়াল সোর্স। সংবিধানের ম্যাটেরিয়াল বা বিষয়বস্তু ওখান থেকে পাবো। হ্যাঁ? যেমন আমরা আমরা অসংখ্য জায়গায় এটা পাবো। আমরা যদি বলি যে সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ। সেখানে আমরা বলছি যে প্রত্যেকটি নাগরিক এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল। সুতরাং রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এর উপরে রেস্ট্রিকশন আরোপ করা যায় আইনের মাধ্যমে। আইনটা কে করে? পার্লামেন্ট করে। স্ট্যাটিউট ল। এগুলো সাংবিধানিক আইনের উৎস হতে পারে। হ্যাঁ? সংবিধানের কাঠামোর ভিতরে আরকি। আবার সেগুলো সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হলে চ্যালেঞ্জ করে সেগুলো বাতিল করে দেওয়া যাবে। সেটা অন্য বিষয়। কিন্তু সাংবিধানিক আইনের ফ্রেমওয়ার্কের ভিতরে এই ম্যাটেরিয়াল সোর্স গুলো স্বীকৃত। আবার বিচারিক সিদ্ধান্ত, জুডিশিয়াল প্রেসিডেন্ট। আমি একটু পরে এটা নিয়ে এই অংশেই আলোচনা করব। যে জুডিশিয়াল প্রেসিডেন্ট এর মাধ্যমে বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে সাংবিধানিক আইন নির্ধারিত হয়। কেমন? একটু পরে বলছি। তার আগে বলি, আ এই কিছু জিনিস আছে কনস্টিটিউশনের বুক এবং অথরিটেটিভ টেক্সট। এটা কি ধরনের কথা? বই আবার কি সংবিধান? এখন সংবিধান তো লিখে দিয়েছি। এই যে ১ম থেকে বললাম সংবিধানে রুল আছে, স্পিরিট আছে, এই আছে, সেই আছে। তো এগুলো তো ব্যাখ্যা করার বিষয় আছে না? যে আমাদের অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম স্যারের বইটা, এটাতে কোনো একটা সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদের ব্যাখ্যা বা কোনো একটা পরিস্থিতিতে অনুচ্ছেদটা কিভাবে ব্যাখ্যা বা ব্যবহৃত বা প্রয়োগ হওয়া দরকার সেটা নিয়ে যখন প্রশ্ন আসে, আমাদের লয়ার্স এবং জাজেস তারা কিন্তু খুব রিলাই করেন মাহমুদুল ইসলাম স্যারের বইয়ের উপরে। সেগুলো ইন্টারপ্রিটেটিভ টুলস সংবিধানকে ব্যাখ্যা করতে এবং বুঝতে সহায়তা করে। সুতরাং এগুলো বাদ দিয়ে আসলে শুধু সংবিধানে যা লেখা আছে ওটাই সংবিধান, এরপর আর কোনো সংবিধান নেই। এটা একটু মূর্খতা, এটা বলাটা। হ্যাঁ?
সুতরাং এই বিচার বিভাগের প্রেসিডেন্টের মাধ্যমে কিভাবে হয়? কিছু, কিছু আছে অলিখিত বিধান। অলিখিত বিধানগুলো কেমন? আমি উদাহরণ দিচ্ছি, সেখান থেকে প্রেসিডেন্টও বোঝা যাবে। যেমন আমাদের মূল সংবিধানে ১৯৭২ সালের সংবিধানের আর্টিকেল 95(1) এ বলা ছিল, প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সাথে কনসাল্ট করে হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ দেবেন। আচ্ছা, ১। ১৯৭৫ সালের ৪র্থ সংশোধনীর মাধ্যমে ওটা বাতিল করে ওটা যখন চেঞ্জ করা হলো, তখন বলা হলো প্রেসিডেন্ট নিয়োগ দেবেন। চিফ জাস্টিসের কনসালটেশনের কথাটা আর রাখা হয়নি। এখন ৭৫ এর পরে একদম আস্তে, 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 আস্তে ৯১ বা ৯২ পর্যন্ত চলে আসছে। ৯২ সালে এসে দেখা গেল, হঠাৎ করে সরকার নিয়োগ দিয়েছেন ৬ জন বিচারপতি। তখন চিফ জাস্টিস ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। উনার সাথে কথা বলা হয়নি। উনি হঠাৎ করে জানলেন যে পত্রিকার মাধ্যমে হাইকোর্ট বিভাগে ৬ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। উনি তো ক্ষেপে গেলেন। উনি সংবাদ সম্মেলন করে একটা সংবাদ সম্মেলন করেননি। উনি একটা সেমিনারে ছিলেন। ওখানে গিয়ে বললেন যে, "বাংলাদেশের প্রধান বিচারপতি তো এখন মিস্টার নোবডি। উনার সাথে তো কেউ কথা বলে না।" এই কথা যখন রিপোর্ট হলো, হইচই পড়ে গেল। কি হইল, কি হইল? দেখা গেল যে উনার সাথে কথা না বলে সরকার নিয়োগ দিয়েছে। এখন সরকার রাইট। কারণ ৪র্থ সংশোধনীর পরে সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদে আর ওই কনসালটেশন এর কথাটা নেই। কিন্তু যারা এটার বিপক্ষে আর্গুমেন্ট করছেন, তারা বলছেন ৯৫ সালে ৭৫ সালের ৪র্থ সংশোধনী থেকে ১৯৯২ সাল পর্যন্ত এটা বিধানটা না থাকলেও এটা মানা হয়েছে। সরকারগুলো প্রধান বিচারপতিদের সাথে পরামর্শ না করে কোনো নিয়োগ দেয়নি, যদিও বা বিধানটা নেই এখন। সুতরাং এটা একটা কনস্টিটিউশনাল কনভেনশন, কনস্টিটিউশনাল প্রথা এটা। সুতরাং এটা মানতে হবে, এবং শেষ পর্যন্ত কিন্তু ১৯৯২ সালে সরকার বাধ্য হয়েছে পরবর্তীতে আবার প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে। হ্যাঁ? সুতরাং এটা নিয়ে এই কনভেনশন গুলো এমন জিনিস, যেগুলো হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা বা সদাচার, শিষ্টাচারের নীতি, যেগুলো অলিখিতভাবে মেনে চলতে হয়। এগুলো খুব সিরিয়াস, না মানলে হইচই ওঠে। হ্যাঁ? এখানে একটা ঘটনা আছে। আমি একটা মামলার উদাহরণ দিচ্ছি, যে এটা নিয়ে বাংলাদেশে কনফিউশন আছে, যে এই কনসালটেশন এর রুলটা নিয়ে। যেমন ৫৫ নম্বর ডিএলআর এস এন গোস্বামী ভার্সাস গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই মামলাটা আমি আমার বইয়ে রেফার করেছি। এই মামলাটার বিষয়বস্তু ছিল যে আপিল বিভাগের ৩ জন বিচারপতিকে ডিগিয়ে আরো ২ জন বা ৩ জন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগ থেকে। তো হাইকোর্ট বিভাগের বিচারকরাই তো পরবর্তীতে আপিল বিভাগে সাধারণত নিয়োগ পান। এখন সিনিয়রিটি ডেঙ্গানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, সিনিয়রিটি মেইনটেইন করে মানে বিচারপতিদের প্রমোশন বা পদায়ন করার এই কথা তো সংবিধানে নাই। এটা তো এটা কনভেনশন। হুম? এবং এখানে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করা হয়নি। এটাও বলা হয়েছে, দাবি করেছেন পক্ষরা। তখন ওখানে অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহমুদুল ইসলাম স্যার। উনার বইয়ের কথা একটু আগেই বলেছি। উনি আর্গুমেন্ট দিয়ে বলছেন যে এখানে এই আপিল বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করার বিধানটা, এটা কনস্টিটিউশনাল বিধান না। এই কনসালটেশনটা কনস্টিটিউশনাল কনসালটেশন না, এটা কনভেনশনাল কনসালটেশন। এটা প্রথার বিষয়, সাধারণভাবে করা হতো। সুতরাং এটা এখন লঙ্ঘিত হয়েছে। উচ্চ আদালতে এটা নিয়ে মামলা করে, সরকারের কাছ থেকে মামলা করে এটা আদায় করা যাবে না। কারণ একটা কথা হচ্ছে, কনস্টিটিউশনাল কনভেনশনস আর পলিটিক্যাল কনভেনশনস, এগুলো কেউ লঙ্ঘন করলে তার দায় পলিটিক্যাল দায়। জনগণ তার সমালোচনা করবে, রাজনৈতিকভাবে উনি হেয় প্রতিপন্ন হবেন, পরের নির্বাচনে এটার উপর ফলাফল আসতে পারে। আদালত এটা প্রয়োগ করতে যাবে না, কারণ এগুলো লিখিত বিধান না। তো সেই সেন্সে ওই মামলায় আপিল বিভাগ বলছিল যে কনভেনশনাল কনসালটেশন এটা বাধ্য করে, এটা বিচার বিভাগের মাধ্যমে প্রয়োগযোগ্য নয়। ফাইন। এটা একটু একটু অন্যরকম হলো না? ঠিক আছে। কিন্তু ২০০৯ সাল আস্তে আস্তে আরেকটা মামলা আসছে। এটা হচ্ছে ইদ্রিসুর রহমান ভার্সাস সেক্রেটারি অফ ল। এই মামলার বিষয়বস্তু ছিল যে ১০ জন বিচারপতি, অতিরিক্ত বিচারপতি। এগুলো নিয়ে আমরা সামনে আরো কথা বলব। আমাদের সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদে একটা বিধান আছে যে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি যদি মনে করেন যে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি দরকার, যারা আছেন তাদের দিয়ে কুলোচ্ছে না, তিনি অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিতে পারেন। এডিশনাল জাজ বলা হয়। এই অতিরিক্ত বিচারপতিরা ২ বছর মেয়াদে থাকবেন। ২ বছর পরে সরকার তাদেরকে ওই প্রধান বিচারপতির পরামর্শক্রমে, সাধারণত আ সুপারিশ ক্রমে তাদেরকে স্থায়ী নিয়োগ দেয়া হবে। এখন দেখা গেছে এই বিএনপি সরকারের আমলে এটা এই ১০ জন বিচারপতিকে, যেগুলো আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল ২০০০ সালের দিকে। ২০০১ সালের দিকে বিএনপি সরকার ক্ষমতায় এসে ওখান থেকে ১০ জন বিচারপতিকে বাদ দিয়ে, মানে তারা ২ বছর পরে তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি। তো এরা পরে আবার এটা চ্যালেঞ্জ করছে। এদের বক্তব্য হচ্ছে, "আমাদেরকে ২ বছর পরে নিয়োগ যে দিচ্ছেন না, এইটা কেন দিলেন না?" তো সরকার তো বলতে পারে এরকম তো কোনো বিধান নাই সংবিধানে। সংবিধানে ৯৮ অনুচ্ছেদে বলা আছে ২ বছর আপনার। ২ বছর পরে নিয়োগ দেব কিনা সেটা আমার বিষয়। সেটা তো বিধান না।
তো এই মামলায় ইদ্রিস রহমানের পক্ষ থেকে অ্যাডভোকেট ইদ্রিস রহমান তিনি মারা গেছেন। খুব বিখ্যাত, খুব ভালো আইনজীবী এবং অনেকগুলো উম বিখ্যাত রিট পিটিশন বাংলাদেশে তিনি করেছেন। হ্যাঁ? ওনাদের বক্তব্য হচ্ছে, ঠিক আছে, আপনাদের কোনো বিধান নেই মানলাম। কিন্তু এরকম কোনো মানুষকে নিয়োগ দিয়ে ২ বছর বাদে উনাকে কোনো কারণ বা কোনো অযোগ্যতা বা ব্যর্থতার অভিযোগ ছাড়া প্রধান বিচারপতির সুপারিশ থাকা সত্ত্বেও উনাকে আপনি বাতিল করবেন। এটার মাধ্যমে তো বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আর এটা এটা তারা 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 দলিলপত্র দিয়েছে। তারা তারা পরিসংখ্যান দিয়েছে যে ১৯৭১ সাল থেকে শুরু করে এই ২০০০ সালের আগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মাত্র ৭ জন, only 7 এডিশনাল জাজকে কনফার্ম করা হয়নি ২ বছর মেয়াদে। সাধারণত তাদের পারফরম্যান্স, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না উঠলে, অদক্ষতার অভিযোগ না উঠলে তাদেরকে সাধারণভাবে এটা ধারণা করা হয় যে তাদেরকে হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হবে। কারণ এটা যদি না হয় তাহলে ওই ২ বছর মেয়াদে তো তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এবং ভালো কাজ করলে তারা তিরস্কৃত হবেন। রাজনৈতিক সরকার পছন্দ না করলে তাদের নিয়োগ দেবে না। সুতরাং এক ধরনের সিকিউরিটি অফ এক্সপেকটেশন বলতে পারো। এটা থাকা উচিত, বাংলাদেশে এটার ট্র্যাডিশনটা ছিল। এটার ভিত্তিতে ইদ্রিস রহমান আর্গুমেন্ট করে বললেন যে যেখানে ১৯৭২ সাল থেকে শুরু করে এই ২০০০ সালের আগ পর্যন্ত মাত্র ৭ জন এডিশনাল জাজকে বাদ দেওয়া হয়েছে, সেখানে এসে ২০১১ সালে হঠাৎ করে প্রায় ১৫ জন বা ১৪ জন বিচারপতিকে একসাথে বাদ দিয়ে দিলেন আপনারা। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটা বিচার বিভাগের জন্য মর্যাদাহানিকর এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা একটা হুমকি। ভবিষ্যতে এটা একটা বাজে দৃষ্টান্ত হবে। এই মামলায় কিন্তু আমাদের কোর্ট এবার কিন্তু এসএন গোস্বামী মামলা থেকে তারা একটু সরে আসছে। তারা বলছে যে না, কনস্টিটিউশনাল কনভেনশন বলেন আর কনভেনশনাল কনভেনশন বলেন বা কনস্টিটিউশনাল ল বলেন, লিখিত ও লিখিত যাই হোক, এগুলো বিচার বিভাগের স্বাধীনতা একটা মৌলিক কাঠামো সংবিধানের, এটাকে রক্ষা করার জন্য এগুলো বাস্তবায়ন করতে হবে। সুতরাং কনভেনশন এনফোর্সেবল না, যেটা এস এন গোস্বামী মামলায় ওই বলা হয়েছিল, মাহমুদুল ইসলাম স্যার এই মতটা দেন, কিন্তু সেটা কিন্তু আমাদের পরের মামলা এগুলোতে এগুলো মানেনি। আমাদের কোর্ট বলছে না, কনভেনশনও বাধ্য করি, আমরা বাধ্য করব। বিশেষ করে আমাদের যেহেতু লিখিত সংবিধান, ব্রিটেনে হয়তো বলতে পারে কনস্টিটিউশনাল কনভেনশন রাজনৈতিক ডকুমেন্ট, লিখিত সংবিধান নেই, জুডিশিয়াল রিভিউ নেই, সেজন্য হয়তো জুডিশিয়ারি এনফোর্স করতে পারে না। কিন্তু আমাদের লিখিত সংবিধান আছে, লিখিত সংবিধানের মৌলিক কাঠামো বলে একটা কথা আছে, মৌলিক কিছু নীতিমালা আছে, বেসিক স্ট্রাকচার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং এগুলো বাস্তবায়নের জন্য জুডিশিয়াল রিভিউ আছে। সুতরাং কোর্টের আর্গুমেন্ট হচ্ছে, তারা কিন্তু অনেকগুলো মামলার, ভারতীয় মামলা বিশেষ করে এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, পাকিস্তানের আল জিহাদ ট্রাস্ট ভার্সেস ফেডারেশন অফ পাকিস্তান এবং ভারতের সুপ্রিম কোর্ট অন রেকর্ড অ্যাসোসিয়েশন অফ ভার্সেস ইন্ডিয়া, এই মামলাগুলোর উদাহরণ দিয়ে, এগুলো আমি আমার বইয়ে উল্লেখ করেছি, তোমরা এটা পড়ে নিতে পারো। উদাহরণ দিয়ে তারা বললেন কনস্টিটিউশনাল কনভেনশন জুডিশিয়ালি এনফোর্সেবল। তাহলে আমরা দেখি, এই ইদ্রিস রহমান মামলার রায়টা হয়েছে ২০০৯ সালে। মজার ব্যাপার হচ্ছে ২০১১ সালে যখন ১৫তম সংশোধনী হলো, তখন ওই আবার মূল সংবিধানের বিধানটা ফেরত আসছে। যেটা ৪র্থ সংশোধনীতে বাদ দেওয়া হয়েছিল, যে চিফ জাস্টিসের সাথে কনসাল্ট করার বিধানটা। হুম? সুতরাং আমরা বর্তমান অবস্থায় বাংলাদেশে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশন জুডিশিয়ালি এনফোর্সেবল। তাহলে এবার আমি একটু এখান থেকে ধরে নেই যে বিচার বিভাগ ২০১১ সালে ৯৫ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে আগের কনসালটেশনের বিধান ফেরত আনার আগেই ২০০৯ সালেই বিচার বিভাগ বলে দিয়েছে যে কনভেনশন বাধ্যতামূলক। সংবিধানে লেখা না থাকলেও এটা, এই চল বা রীতিটা মানতে হবে। এই যে কথাটা বিচার বিভাগ বলল, এটা তো আইন প্রণয়ন করলো, সাংবিধানিক আইন প্রণয়ন করলো, তাই না? এই কারণে আমরা ওই ম্যাটেরিয়াল সোর্সের ২ নম্বর উৎস হিসাবে জুডিশিয়াল প্রেসিডেন্টকে রেখেছি। আমরা বলছি জুডিশিয়াল প্রেসিডেন্টের মাধ্যমেও সংবিধান রচিত এবং গৃহীত হয়। সুতরাং আমার মনে হয় আমি মোটামুটি আমার বইয়ের চ্যাপ্টার 1 যেটা ছিল সেটা পুরোটাই কভার করতে পেরেছি আজকে। ইনশাআল্লাহ আমি যখন এই বইটি রিভিশন বা এডিশনের কাজ চলছে, যখন সামনের কোনো একটা অধ্যায় করব, তখন ওই অধ্যায়ের উপরও একটা লেকচার ইনশাআল্লাহ রেকর্ড করে ফেলব। সবাইকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে খুব শীঘ্রই অন্য কোনো লেকচারে আমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।